শুরু করছি বাংলা বলছি। ভারতের ওপর কি এবার ৫০০% শুল্ক জমাতে চলেছে আমেরিকা? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে নতুন আইন পাশ করতে চলেছে ট্রাম্প প্রশাসন জানিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। আর গতকালই আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে স্যার বলে সম্বোধন করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, জানিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী, স্মরণ করিয়ে দিয়েছেন ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। তবে রাশিয়া ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প যে খেল দেখাচ্ছেন তা নিয়ে অস্থিরতার সম্ভাবনা গোটা বিশ্ব জুড়ে। দেখুন, নোবেল শান্তি না পেয়ে কি অস্থির হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প? ভারতের ওপর এবার ৫০০% শুল্ক চাপানোর ফন্দি এঁটেছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ না করাতেই এই আগ্রাসনের পথে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এক্স পোস্টে লিখেছেন, রাশিয়া থেকে কম দামে তেল কিনে যারা প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে সাহায্য করছে তাদের শাস্তি দেওয়াই এই বিলের লক্ষ্য। যে দেশগুলি এখনো রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে চীন, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলিকে কবজা করতেই যে এই পথে হাঁটতে চাইছে মার্কিন প্রশাসন তা স্পষ্ট। বেশ কয়েক মাস ধরেই ভারতের উপরে ধাপে ধাপে চাপ সৃষ্টি করছে আমেরিকা। এর মধ্যেই তারা ৫০% শুল্ক আদায় করছে। পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে তার ভূমিকা আছে বলে বারবার দাবি করেছেন ট্রাম্প। রিপাবলিকান সদস্যদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, অ্যাপাচে হেলিকপ্টারের চুক্তি নিয়ে মোদি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এসে বলেছিলেন, আসতে পারি স্যার? তিনি নাকি হ্যাঁ বলেছিলেন। তা নিয়ে টুইট করে কংগ্রেসও। Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. এর সত্যাসত্য নিয়ে কোনো কিছু জানায়নি ভারত সরকার। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ফারাকটা বুঝুন স্যারজি। আসলে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে যেভাবে লড়াই করেছিলেন ইন্দিরা গান্ধী, সেই সময়টাকেই মনে করিয়ে দিতে চেয়েছেন রাহুল। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो? नरेंद्र सरेंडर। ঘরোয়া রাজনীতিতে যে কটাক্ষই ধেয়ে আসুক, আমেরিকা যে দাদাগিরি করছে এটা স্পষ্ট। কিছুদিন আগেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সস্ত্রীক তুলে নিয়ে গেছে তারা। দখল নিতে চাইছে গ্রিনল্যান্ডকেও। ট্রাম্পের এই দখলদারিকেই সইতে পারছে না রাশিয়া থেকে চীন। তবে কোনো প্রতিবাদকেই গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রশাসন। কাল রাতে উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকা লাগানো একটি তেলের ট্যাঙ্কার আটক করে মার্কিন সেনা। একে সমর্থন জানায় ব্রিটেন। ফলে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। রাষ্ট্রসংঘের আইন লঙ্ঘিত হচ্ছে বলে বিবৃতি দিয়েছে রাশিয়া। ঘটনার তীব্র নিন্দা করেছে চীনও। ফলে নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলেছে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক তানভীর আরশাদ, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অর্ঘ্যগণ, রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সম্বিত পাল, এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে জয়েন করবেন দীপঙ্কর সরকার। আমি প্রথমে একটু সুমনদার কাছেই আসবো যে সুমনদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে অপারেশন সিন্দুর পরবর্তী সময়, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট দিয়ে যখন প্রথম জানা গিয়েছিল যে যুদ্ধবিরতির বিষয়টা, সেই সম্পর্কে একটা সম্মতিতে এসেছে ভারত এবং পাকিস্তান, সেই সময় থেকে একটা বিতর্ক চলছিল। এরপর আমরা দেখলাম যে ট্যারিফ নিয়ে লড়াই, ট্যারিফ নিয়ে সংঘাত, এবং এর মধ্যে অন্তত প্রায় 40 বারের কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসে আছেন যে ভারতের তরফ থেকে তাকে মধ্যস্থতার আর্জি জানানো হয়েছিল। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্যার বলেছেন, স্যার বলে তার সময় চেয়েছেন। সেই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি 3 জন আছেন যারা একই কলেজে কোনো সময় রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ছিলেন। সম্বিত আছেন, তানভীর আছেন। তো আমাদের 3 জনেরই বোধহয় এরকম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কোনোদিন মানে দেখা তো দূরের কথা, খবর শোনারও অভিজ্ঞতা নেই, যিনি এরকম সব যাকে বলে সুকুমার রায়ের ভাষায় উৎপটাং কাজ করতে পারেন। আমি হার্ভার্ডের আইন বিভাগের প্রধানের রিলস দেখছিলাম, তিনি যেটা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সার্থকতার সঙ্গে একটা কাজ করেছেন,
সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডার, তথাকথিত ওয়ার্ল্ড অর্ডারটাকে আমেরিকা প্রতিষ্ঠা করেছিল, সেটাকে উনি চুরমার করে দিয়েছে। সেটা ভেনেজুয়েলার উপর আক্রমণই হোক, সেটা গাজার বিষয় সিদ্ধান্তই হোক, এবার সেটাই ট্যারিফের বিষয়। এবার আপনাদের প্যাকেজে যে লিন্ডসে গ্রাহামের কথা দেখানো হলো, যদি আপনি লিন্ডসে গ্রাহামের ইতিহাস দেখেন, ইনি বলেছিলেন যে ইরাকে WMD মানে এমন মারণাস্ত্র আছে যেটার জন্য সাদ্দাম হোসেনকে আক্রমণ করতেই হবে। ইনি সেই ব্যক্তি যিনি লিবিয়ার সম্পর্কে বলেছিলেন যে লিবিয়াতে যদি যদি কোনো হস্তক্ষেপ না করা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেই লিন্ডসে গ্রাহামই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পরে এই প্রস্তাবটা পেশ করেছেন, যেটা মনে হচ্ছে যে আমেরিকান কংগ্রেসে পাশ হয়ে যাবে। যদি পাশ হয় তাহলে আমাদের উপরে 500% চাপবে। আবার আমি বললাম যে রাষ্ট্রবিজ্ঞানের কোনো তত্ত্ব দিয়ে বা কূটনীতির কোনো তত্ত্ব দিয়ে আপনি ডোনাল্ড ট্রাম্পকে ব্যাখ্যা করতে পারবেন না, যিনি নিজের সামনে, ওনার সামনে কিন্তু জোহরাম মামদানি বলেছেন যে আমি ওনাকে ফ্যাসিস্ট বলেছিলাম, তাতেও ওনার কিন্তু লজ্জাবোধ করা জাগ্রত হয়নি। তারপরেও উনি যা যা করে চলেছেন সেটা আমাদেরকে একটা উন্মত্ততর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ভারতবর্ষে আমরা সাফার করব। আমি দেখছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারা সবাই চিন্তিত যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি করতে চলেছেন, তিনি ন্যাটোকে কতটা ভেঙে দেবেন, তিনি ট্যারিফের কি করবেন, কেউ জানে না। ফলে ডোনাল্ড ট্রাম্প যে পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছেন, সেখানে নরেন্দ্র মোদী আর কতবার আপকিবার ট্রাম্প সরকার বলতে পারবেন, সেই নিয়ে আমার সংশয় আছে। আমি আসবো সুমনদা, এবং সুকুমার রায়ের প্রসঙ্গ আপনি বললেন, সত্যি বোম্বাগড়ের রাজা থেকে শুরু করে একের পর এক চরিত্র, এমনকি সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে, এই সমস্ত কিছু যেন একদম চোখের সামনে মূর্ত হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত অ্যাক্টিভিটি দেখলে। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, ডোনাল্ড ট্রাম্প, যেটা সুমনদা বলছিল, যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল একজন মানুষ। তিনি নিজের ইগো, নিজের ব্যবসা, নিজের ইকোনমিক ট্রানজাকশনস, নিজের কনস্টিটিউয়েন্সি, এইসবের বাইরে আর কিছু ভাবেন না। তিনি ভাবেন না বলেই তিনি নরেন্দ্র মোদী সম্বন্ধে এত কথা বলতে পারেন। তিনি হঠাৎ করে ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে নিয়ে চলে আসতে পারেন। তিনি আবার কিম জং এর সঙ্গে দেখা করতে যেতে পারেন, যেটা প্রথমবারের প্রেসিডেন্সি তিনি করেছিলেন। তো কাজেই তিনি খুব আনপ্রেডিক্টেবল মানুষ। কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্প এটা করছেন, সেটার কারণ হচ্ছে যে ভারতের সঙ্গে যে ট্রেড ডিল হওয়ার কথা সেইটা আটকে রয়েছে, এবং সেইটার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন। নরেন্দ্র মোদী এখন হয়তো বুঝতে পারছেন যে যিনি গিয়ে গলা জড়িয়ে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের, তিনি আসলে বন্ধু নয়, তিনি আসলে একজন বুলি। এবং সেই তার কূটনীতি যেহেতু ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে, সেহেতু এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, ঘটনাক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং নরেন্দ্র মোদীর এখন বড় চ্যালেঞ্জ যে তিনি কতদিন চুপ করে থাকতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্প এই উৎপাটন কাজগুলো করে যেতে পারেন। দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে এসে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। দীপঙ্কর, তার প্রশ্নটা এখানে যে ডোনাল্ড ট্রাম্প সেই অপারেশন সিন্দুরের যেদিন যুদ্ধবিরতি হয়, ঠিক তার মুখে দাঁড়িয়ে, ইনফ্যাক্ট তারই ট্রুথ সোশ্যাল থেকে প্রথমে বিশ্ব জানতে পারে যে একটা সম্মতিতে পৌঁছানো গেছে, এবং সেখান থেকে তিনি বারংবার মোর দ্যান 30 টাইমস তিনি ক্লেম করেছেন যে তিনি মধ্যস্থতা করেছেন। যদিও ভারতের তরফ থেকে একাধিকবার দর্থহীন ভাষায় বলা হয়েছে যে না, তা এটা একদম বাইল্যাটারাল ইস্যু, এই মেসেজ দেওয়া হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিরস্ত করা যায়নি। নাম্বার 1। নাম্বার 2, এই সমস্ত কিছুর পর দাঁড়িয়ে আমরা কি দেখছি, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে প্রধানমন্ত্রী, তিনি তাকে স্যার, যে ডোনাল্ড ট্রাম্প, যে আমরা হাউডি মোদি দেখেছি, নমস্তে ট্রাম্প দেখেছি, বন্ধু ডোনাল্ড বলে সম্বোধন করতে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তিনি নাকি স্যার স্যার করে অ্যাপয়েন্টমেন্ট চাইতে গিয়েছিলেন। এটা কোথাও তো একটা স্ট্রং কাউন্টারের প্রয়োজন রয়েছে। দেখুন, স্ট্রং কাউন্টার ভারত সরকার দিয়ে দিয়েছে। ভারত সরকার বলেছে যে কোনো ব্যাপারেই, বিদেশ নীতির ব্যাপারে, ইন্ডিয়ান ফরেন পলিসি ব্যাপারে কোনো রকমভাবে আমেরিকা বলুন, রাশিয়া বলুন বা কোনো দেশের সাথে সমঝোতা নেই। ভারত সরকার তার নিজের স্বাধীন ইচ্ছার মনে করে।
এবং সেটা ভারত সরকার আজকে বিজেপি সরকার হয়েছে বলে তাই নয়, স্বাধীনতার পর থেকে করার চেষ্টা করা হয়েছিল, 14 সালের পর থেকে সেটা সঠিকভাবে সক্রিয়ভাবে হচ্ছে। এবারে সুমনদা বলছিলেন, সন্দীপবাবু বলছিলেন যে তাদের সেই ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা বা তার সেই মানে হুজুগের একটা ব্যাপার, যা ইচ্ছা তার ব্যবসায়িক স্বার্থে করেন। তা আমরা ডোনাল্ড ট্রাম্প যেমন যা ইচ্ছা তাই করতে পারেন, নিজের মতো করে ভাবেন, পরে করলে যে ক্ষমা চাইতেও তার দ্বিধাবোধ করে না, ভুল হয়েছে বলতে দ্বিধাবোধ। বাংলার বুকে আমরা আজকেও দেখেছি এরকম একটা ঘটনা, এরকম আমরা দেখতে পেলাম যে এরকম তিনিও সব পারেন। তিনি ইডির আধিকারিকরা তদন্ত করতে গেলে তাদের তদন্ত বাধা দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী চলে যেতে পারেন এবং তাদের কাছ থেকে ফাইল কেড়ে নিয়ে আসতে পারেন। আমরা দেখেছি যে আগে দেখেছিলাম কয়লা চোর, বালি চোর, পাথর চোর, চোখ চোর, এখন দেখছি যে ফাইল চোর। এরকম হতে পারে। সেই ডোনাল্ড ট্রাম্পের যেমন আমি একা হিরো, ঠিক বাংলার বুকেও আপনি সেরকম কোন আমি সিলেবাসটা তৈরি করেছেন? ডোনাল্ড ট্রাম্প একেবারে না মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে সিলেবাস তৈরি করার কিছু নেই। আপনি জানেন আজকে সারা দেশে সিলেবাস কি চলছে এবং এই সারাদিন মুহূর্তে আমরা- সারাদিন আমরা কলকাতা টিভিতে ওই খবরই দেখছি। একদম ঠিক, সেই জন্যই বলছি যে আপনারা দেখিয়েছেন মাথা থেকে ওটা তো যাচ্ছে না, কারণ ওটাই প্রথমে টপিক ছিল। আপনি ডোনাল্ড ট্রাম্প বললাম ভারত স্বাধীন এক বিদেশ নীতি কোনো রকমভাবেই পছন্দ। আজকে সরকার যে সরকারই আসুক না, পরবর্তীকালে যে সরকারই আসবে, ভারতের বিদেশ নীতি ভারতবর্ষের লোকেরাই ঠিক করবে, ভারত সরকারই ঠিক করবে, আমেরিকার কথা হবে না। রাহুল গান্ধী তিনি কটাক্ষ করছেন। না দেখুন, প্রথমে বলি দিদি, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যে বিদেশ নীতি, নেহেরুর থেকে শুরু করে মনমোহন সিং অবধি, ভারতবর্ষের বিদেশ নীতি সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা দেখলাম এমনকি তার মাঝখানে বিজেপির রাজত্বকালে অটল বিহারী বাজপেয়ীজিও কিন্তু সেই সময়ে তৈরি করা বিদেশ নীতিতে বেশি কাটছাট করেননি। কিন্তু বর্তমানে আমরা দেখছি, যেটা দীপঙ্করদা বললেন, 2014 সালের পর থেকে নাকি বিদেশ নীতি উন্নত হচ্ছে। এই কোন উন্নয়ন? যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকের দিনে ভারতবর্ষের বিদেশ নীতির মাথা হেট হয়ে যাচ্ছে, তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার প্রমাণ আমরা পেয়েছি। তিনি আমেরিকায় গিয়ে আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার বলেছেন, হাউডি। ঠিকই অর্ঘ ডেফিনেটলি এ প্রশ্ন উঠবে যে বারবার ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাগুলো বলছেন কেন। আবার যেমন সুমনদা থেকে শুরু করে সম্বিত প্রত্যেকে যেটা বলেন যে একদম এক্সাক্ট শব্দটা, যে উৎপটাং ক্রিয়াকলাপ, উৎপটাং বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের, সেটার সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি। সেখানে ডোনাল্ড ট্রাম্প কি বললেন না, সত্যি কি তার উপর দাঁড়িয়ে আসলে আমরা ঠিক কোন স্ট্যান্ড নিয়েছি সেইটা সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হব, নাকি আমাদের সরকার যা বলছে, আমাদের প্রধানমন্ত্রী যা বলছেন, আমাদের বিদেশ মন্ত্রী যা বলছেন সেই অনুযায়ী যাব? বললাম যে স্বাধীনতার পরে নেহেরুজি যে স্টেপ নিয়েছিলেন, যার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আবার যদি পাশাপাশি আমরা দেখি তাহলে দেখা যাবে ইন্দিরা গান্ধী, মিসেস গান্ধী নিক্সনের চোখে চোখ রেখে তিনি বলেছিলেন, ইউ আর মাই ফ্রেন্ড নট মাই বস। তো আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বিরোধী দলনেতা পরিষ্কার বলে দিয়েছেন, সেই সময়ের মিসেস গান্ধী যেটা করে দেখিয়েছেন, আজকের নরেন্দ্র মোদী সেটা বিরোধী দলনেতা বলেই দিয়েছে, নরেন্দ্র সারেন্ডার হ্যায়। তো এ তো পরিষ্কার উনি স্যারেন্ডার করে দিয়েছেন। তাই ডোনাল্ড ট্রাম্প কি বলছেন সেটা কেন ওনাকে স্যার বলেননি, আবার স্যার বলে কেন ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলেন, সেটার উত্তর বিজেপি দিতে পারবে। আমি তো তানভীরের কাছে আসবো। তানভীর, সত্যিই কি ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত মন্তব্যে গুরুত্ব দিয়ে আমাদের বিদেশ নীতিকে প্রশ্নের মুখে ফেলার কোনো প্রয়োজন রয়েছে? বিদেশ নীতির একটা খুব দারুণ ব্যাপার, মানে একটা লজিক রয়েছে বিদেশ নীতি বা ফরেন পলিসিতে। দে আর নো পার্মানেন্ট অ্যালাই, নাইদার দে আর পার্মানেন্ট এনিমি। তার আগে আমি ছোট্ট একটা মানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা বলার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। রিসেন্টলি আমার ভাই পুনেতে শিফট করেছে এবং আমি যাওয়ার আগে একজন রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করেছিলাম যে একটা ফ্ল্যাট পাওয়া যাবে কিনা। তো সেই রিয়েল এস্টেট এজেন্ট বললো রয়েছে 10,000 টাকা অ্যাডভান্স লাগবে, আপনি আসুন ফ্ল্যাটটা পেয়ে যাবে। গেলাম, ওখানে গিয়ে দেখা গেলো ও বললো যে না ফ্ল্যাটটা নেই, ওই ফ্ল্যাটটা অন্য কাউকে দিয়েছে, ওর থেকে কম দামে আছে কিন্তু 20,000 টাকা দিতে লাগবে। এবার ব্যাপারটা হলো যে রিয়েল স্টেট যারা, এই রিয়েল স্টেট এজেন্টদের সাথে যখন আমি কথা বললাম না, তখন আমি গিয়ে বুঝলাম যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকচুয়ালি এই যে নেচারটা, সেই নেচারটা তার অকুপেশনাল হ্যাজার্ড হয়ে পরিবর্তন হয়েছে। মানে উনি তো ওয়ার্ল্ড লিডার তো পরে, উনি তো অ্যাকচুয়ালি একটা বড় ব্যবসায়ী, উনি একটা রিয়েল স্টেট এজেন্ট এবং উনি শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝেন। আর সেটা ডোনাল্ড ট্রাম্প বা রুবিও বা জেডি ভ্যান্স বা এই কংগ্রেস বিজেপি এইগুলোতে নয়। ব্যাপারটা হলো দিস ইজ দ্য ভেরি ন্যাস্টি নেচার অফ আমেরিকান, মানে ন্যাস্টি ডিএনএ অফ আমেরিকান ইম্পেরিয়ালিজম। মানে আমেরিকান
ইম্পেরিয়ালিজম বা যেভাবে ইম্পেরিয়ালিজম কাজ করে, তারা একটাই জিনিস মনে করে যে আমরাই শেষ কথা বলবো, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হবে সব থেকে প্রধান। তাতে গিয়ে যদি দেশের বা দশের খারাপ হলো ভালো হলো তাতে তাদের কিচ্ছু এসে পড়ে যায় না। যে জিনিসটা 2014 বলছিলেন আমার এর আগে পরবর্তী মানে বক্তারা, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আরও অ্যাসার্টিভলি হয়ে গেছে, মানে আমি অ্যাটাক করব কিন্তু আমি স্বীকার করব না। আর এই যে আমরা অ্যাজ অ্যান অ্যানালিস্ট কী করি, কোনো একটা দেশ কোনো অ্যাকশন নিল, সেই অ্যাকশনটা কেন নিল সেটাকে অ্যানালিসিস করি। এবার ডোনাল্ড ট্রাম্পের আপনি অ্যাকশনের অ্যানালিসিস কী করবেন? উনি তো অ্যাটাক করার পরে ডিরেক্টলি বলেছেন, হ্যাঁ আমি ভেনিজুয়েলাতে অ্যাটাক করেছি আমার তেলের জন্য, আমি করবই। আমি গ্রিনল্যান্ডে অ্যাটাক করবো কারণ গ্রিনল্যান্ড আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকার। এরপর আমি কিউবাকে করব, তারপরে আমি কলম্বিয়াকে করব, এই প্রত্যেকটা দেশকে করব যেই দেশ আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রিজার্ভ আর প্রোটেক্ট করবে না। তো তার থেকে আমেরিকার থেকে বা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায় বলুন? আমি সুমনদার কাছে এখানেই আসবো যে সুমনদা, এই যে রাহুল গান্ধী যে প্রসঙ্গটা টেনে কটাক্ষ করেছেন এবং বলেছেন যে পার্থক্যটা ছিল, আছে এবং থাকবে, যে 1971-এর সময় যখন সেভেন ফ্লিট দিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারকে তাকে ডরাতে পারেনি, সেই রেফারেন্স তুলে আনা হচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন যে আসলে এই যে কূটনীতি, যে জিওপলিটিক্যাল সিনারিও, সেটা কি সত্যি গত 55 বছরে একই জায়গায় থেকেছে? সত্যি কি এই দুটো রেফারেন্সকে এক জায়গায় আনা যায়? দেখুন, রাহুল গান্ধীর যেটা অভিযোগ তার একটা ভিত্তি আছে। 2014 থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এতটা নরেন্দ্র মোদী এবং পরবর্তীকালে জয়শঙ্কররা এতটা আমেরিকার দিকে ঝুঁকে পড়েছিলেন যে সেটাকে এখন ফেরাতে অসুবিধে হচ্ছে। 2025-এর শেষ দিনে ভারতবর্ষের অন্যতম একজন বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিশেষজ্ঞ, আমি দেখলাম তিনি একটা লেখা লিখেছেন যে গোটা 2026টা আমাদের রিড্র করতে হবে, আমাদের আবার ইরানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, আমাদের আবার লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এবার তানভীর যে শব্দটা ব্যবহার করলেন সেই শব্দটা তো খুব ইম্পর্টেন্ট। এই শব্দটা হারিয়ে গেছিল, আর বামপন্থীরা ততটা নেই, ইম্পিরিয়ালিজম শব্দটা নিয়ে আমরা ততটা চর্চা করছিলাম না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পলিটিক্সটা করছেন, যদি আমি ওটাকে পলিটিক্স বলি, যে আমার গ্রিনল্যান্ড দরকার, তুমি গ্রিনল্যান্ড দিয়ে দাও, আমার কলম্বিয়ার সাথে ঝগড়া করা দরকার, কলম্বিয়ার প্রেসিডেন্ট কেন যেন আমায় ফোন করে, এই পুরোটার মধ্যে একটা জিনিসই আছে যেটা ইউরোপকেও আশঙ্কিত করবে, সেটা হচ্ছে যে আমার স্বার্থ, আমার স্বার্থ এবং আমার স্বার্থ। এবার এখানে সম্বিত এবং তানভীরের একটা কথাকে যদি আমি টানবার চেষ্টা করি, এই আমার স্বার্থটা সবসময় আমেরিকার স্বার্থও নয়, অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ। ওনার আসিফ মুনিরের সাথে যে স্বার্থটা, সেটা যতটা পাকিস্তানের খনিজ তোলার ব্যক্তিগত স্বার্থ, ততটা আমেরিকার স্বার্থ নয়। এবার সমস্যা হচ্ছে, আপনার সাথে যখন কথা বলছি তখন আমার মোবাইলে নিউ ইয়র্ক টাইমস খোলা আছে। নিউ ইয়র্ক টাইমসও বুঝতে পারছে না যে এই ভদ্রলোক মিনেসোটায় যে গুলি চলেছে, যে একজনকে অভিবাসনের জন্য গুলি করে মারা হয়েছে, সেটাকে কিভাবে উনি জাস্টিফাই করবেন? কোনো জাস্টিফায়ার কোনো তত্ত্ব নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে এই সবগুলোই খুব স্বাভাবিক। উনি যা করতে চান তা করবেন এবং সে ব্যাপারে উনি কারো ভ্রুক্ষেপেই দেখবেন না। এবার রাহুল গান্ধীর যেটা প্রশ্ন, আজকের রাশিয়া বা আজকের চীনের কি ক্ষমতা আছে যে একটা পাল্টা ব্লক তৈরি করে সেটাকে প্রতিরোধে? ভেনেজুয়েলার পরে অন্তত আমি দেখিনি, এবং আমিও তানভীরের মতো ভয় পেয়েছি যে এটা কি একটা ওয়ান সাইডেড একটা মানে ব্যাপার হয়ে যাচ্ছে। এবং আবার আমি খুব বিনীতভাবে বলি যে সবার এটা মাথায় রাখা উচিত, আমরা রাবণকে এত ভিক্টিমাইজ করি যে তিনি সীতাকে অপহরণ করেছিলেন। আমি এখনো অব্দি জানি না যে মাদুরোর স্ত্রীর কি অপরাধ ছিল যে তাকেও মাদুরোর সঙ্গে তুলে আনতে হবে। সো দিস অল অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ ইম্পেরিয়ালিজম, যেটাকে পৃথিবী গত 40 বছর অন্তত, মানে রোনাল্ড রেগনের পরে আর দেখেনি অন্তত। আসবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
ট্রাম্প যখন ভারতকে শুল্কের বার্তা দিচ্ছে তখন ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো দিল্লি গতকাল লুক্সেমবার্গে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সব পক্ষ আলোচনায় বসুক, এমন সিদ্ধান্ত নিক যাতে ভেনেজুয়েলার মানুষের মঙ্গল হয়। তবে ট্রাম্প এ ব্যাপারে কতটা উদ্যোগী তা নিয়ে সন্দেহে সারা বিশ্ব। বুধবারই এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন চালিয়ে যাবে আমেরিকা। কারাকাস শাসনের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। ভেনেজুয়েলার ঘটনা চমকে দিয়েছিল সারা বিশ্বকে। সে দেশের খোদ প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গিয়েছিল আমেরিকা। তার আগে কারাকাসে চলেছিল বোমা হামলা। বিশ্বের সর্ববৃহৎ তেলের ভান্ডার দখলে আমেরিকার এই দাদাগিরি বলে সরব হয়েছিল বেশ কিছু দেশ। সেই মুহূর্তে বিশ্ব কূটনীতির দিকে নজর রাখছিল ভারতও। তবে লুক্সেমবার্গ গিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। সব পক্ষেরই উচিত আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া যাতে সে দেশের মানুষের মঙ্গল হয়। Yes, we are concerned at the developments, but we would really urge all the parties involved to now sit down and sort of come to a position which is in the interest of the well-being and the safe, the safety of the people of Venezuela. Because at the end of the day, that is our concern. That we would want Venezuela as a country with whom over many years we've had very good relations. ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি নিকৃষ্ট উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। মাদুরোকে নিজেদের হেফাজতে নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার এখন থেকে আমেরিকাই সামলাবে। গতকালও এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের ব্যবসা সামলাবে আমেরিকাই। আপাতত সে দেশের দেখভালও চালাবে তার দেশ। ফলে ভেনেজুয়েলায় নির্বাচন করে নতুন সরকার বসানোর চেষ্টা এখন 20 মাও চলে। প্রশ্নের মুখে ভেনেজুয়েলার তেলের ভান্ডারের ভবিষ্যৎ। কলকাতা টিভি। আমি সম্বিতের কাছে আবারও যাবো যে সম্বিত, সত্যি আমরা ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই 2.0 এই শাসনকালে তার যে অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, এবং একদিকে তিনি বলছেন যে তিনি নোবেল শান্তির বিরাট বড় দাবিদার, তিনি এই সংঘাত থামিয়েছেন, ওই সংঘাত থামিয়েছেন, রীতিমতো তার ফিরিস্তি দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখলাম যে একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসা হলো, মানে যার প্রেসিডেন্ট এর মধ্যে রয়েছে বলে আমাদের মনে পড়ে না। সেটার কারণ একটাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভয় দেখানো, ডোনাল্ড ট্রাম্প ব্ল্যাকমেল করা, এই রাজনীতিতে বা এই কূটনীতিতে বিশ্বাস করেন, যেটা কূটনীতির মঞ্চে খুব একটা অদ্ভুত একটা ব্যাপার, সেটা সচরাচর দেখা যায়। এবং এটা আমাদের লক্ষ্য করতে হবে যে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকম একটা কাণ্ড ঘটালেন যেখানে তিনি সেনা পাঠালেন, সেনা পাঠিয়ে কোন একটা দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে চলে আসলেন নিজের দেশে। এর আগে আমরা যেগুলো দেখতে পাই যে আমেরিকা কোন দেশে একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেনা অভ্যুত্থান ঘটিয়েছে, সেখানকার মানুষদের সেই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করেছে, ইত্যাদি ইত্যাদি এইসব করেছে। কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করলেন যেখানে তিনি সেই দেশের মানুষকে কিন্তু সেই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যেতে মানে যাওয়ার ক্ষেত্রে কোন রকম সেরকম গণ অভ্যুত্থান ঘটানো বা সেনা অভ্যুত্থান ঘটানো সেই দিকে গেলেন না। এইটা প্রমাণ করে যে তিনি একজন অধৈর্য একজন রাষ্ট্রপ্রধান, তিনি অত কূটনীতির ধার ধারেন না, তিনি এইসব পদ্ধতিতে বিশ্বাস করছেন না। এবং তারপরেও যেটা কথা হচ্ছে যে গ্রিনল্যান্ড তিনি দখল করতে চান, কিউবাকে আক্রমণ করবেন, ইত্যাদি ইত্যাদি এইসব গুলো রয়েছে। এর মূলটাই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন ট্রানজাকশনাল পলিটিশিয়ান। তিনি শুধু দেখেন যে তার স্বার্থ কিভাবে রক্ষিত হচ্ছে, এবং এইখানে তিনি দেখছেন যে ইউএস এর ইকোনমিকে রক্ষা করতে হবে, আমার যে ডোমেস্টিক অডিয়েন্স রয়েছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তার জন্য আমার যা খুশি করার আমি করব। এবং তিনি এই কারণেই এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছেন। এবং আবারও আমি বলবো যে নরেন্দ্র মোদীকে আক্রমণ করা, ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ইত্যাদি, তার মূলেই কিন্তু রয়েছে যে ট্রেড ডিল যেটা হওয়ার কথা ছিল, সেইটা গত নভেম্বরে আমরা ভেবেছিলাম যে হয়ে যাবে, এইটা এখনো হয়নি। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের একটা সিম্পল প্রেশার ব্ল্যাকমেলিং ট্যাকটিক্স। তবে এখানে তানভীরের কাছে আসবো যে তানভীর, যেটা কংগ্রেসের তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে বারংবার প্রশ্ন তোলা হচ্ছে যে কেন ভারত সরকারের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একদম, যেটাকে প্লেন সিম্পল বাংলায় বলা হয় যে মুখে জামা ঘষে দেওয়া, সেটা কেন দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন
ডিপ্লোমেসির প্রসঙ্গ আসে তখন কোনো ব্যাপার ইগনোর করা বা কোনো ব্যাপারে কোনো উত্তর না দেওয়া সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ আনসার হিসেবে বিবেচিত হয়। তাহলে কেন এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ভারতকে একদম নাম করে বলতে হবে না, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন মিথ্যে কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে কোনোদিন প্রধানমন্ত্রী স্যার বলেননি, কোনোদিন তার কাছে টাইম চাননি। ভারত সরকারের তরফ থেকে একাধিকবার এটা স্পষ্ট করা হয়েছে। ইভেন আমরা দেখলাম যে আল জাজিরায় সেখানে ইশাকদার সে অবধি এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে তাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমেরিকার মধ্যস্থতায় সেখানে ভারত আপত্তি জানিয়েছিল। তারপর এটা মানতে প্রবলেম কি হচ্ছে? দুটো কারণের জন্য। সবার প্রথমে তো এখন যে বিশ্ব রাজনীতি চলছে, স্পেশালি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে, যেখানে আমরা দেখছি একটা ছোট কমজোর দেশ কম্প্যারেটিভলি রাশিয়া থেকে ইউক্রেনে জেলেনস্কি ওপেনলি ক্রিটিসাইজ করছে, ভোকালি এটার বিরুদ্ধে কথা বলছে। সেইখানে দাঁড়িয়ে যদি আমি ভারতকে মানে এই 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 চেঞ্জড ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে যদি গিয়ে দেখি, যেখানে আমরা প্রাউডলি বলছি আমরা এখন বিশ্বগুরু, আমরা একটা ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ, আমরা খুব অ্যাসার্টিভ ডিপ্লোমেসি বা ফরেন পলিসির উপরে ইয়ে করছি, সেখানে আমার মনে হয় ইউ শুড রিমেইন সাইলেন্ট অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট এফেক্টিং ইয়োর আইডেন্টিটি। মানে এখন প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে কি ভারত সারা জীবন কি চুপচাপ করেই থাকবে? এই টুইটার ডিপ্লোমেসি যে আমরা উই আর স্ট্রংলি কন্ডেমনিং দ্য ভায়োলেন্স আর অ্যাটাক দ্যাট হ্যাজ বিন ডান ইন ভেনেজুয়েলা, আমার মনে হয় সেটা না দাঁড়িয়ে ভারতকে অ্যাসার্টিভলি, আমেরিকার মতন তো অফকোর্স না, কারণ আমরা উই আর আ নেশন উইচ বিলিভস ইন দ্য প্রিন্সিপাল অফ গান্ধী, নেহরু, পটেল অ্যান্ড আদার্স, তো আমরা কোনোদিনও ওই ধরনের ভায়োলেন্ট ডিপ্লোমেসি বা ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে বিশ্বাসই করি না। তাই জন্য আমাদের নো ফার্স্ট ইউজ পলিসি রয়েছে বিং এ নিউক্লিয়ার নেশন। তবে হ্যাঁ, এই যে চুপ করে থাকা, মানে যতক্ষণ সম্পর্ক আছে ততক্ষণ চুপ করে থাকো, কিন্তু যখন দেখছো সম্পর্কটা থাকতে পারছে না তখন তুমি চিৎকার, মানে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইয়োর ওন ভয়েস, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইয়োর ওন স্পেস। ভারত যেটা কিন্তু আনফর্চুনেটলি যেটা দেখা যাচ্ছে না, হয়তো এটা খুব আর্লি টু প্রেডিক্ট যে ভারত এটা করা এখন উচিত হবে কি হবে না, কিন্তু যেটা ভারত করতে পারে, আনলাইক আমেরিকান ডিপ্লোমেসি, এই ধরনের নন ওয়েস্টার্ন নন আমেরিকান যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন দেশগুলো রয়েছে সেইগুলোর সাথে নিজেদের কোঅপারেশন কোলাবোরেশনকে বাড়ানো, ডি-ডলারাইজেশন একটা দারুণ পদ্ধতি হবে আমেরিকাকে ইয়ে করার জন্য। এটা তো মানতে হবে যে ট্যারিফের যে ব্ল্যাকমেইলিংটা করে আসছিল আমেরিকা, তার কাছে এখনো পর্যন্ত ভারত মাথা ঝোঁকায়নি, এবং সেখানে দাঁড়িয়ে বরং আর কোন ট্যারিফের আঁচ যাতে যথাসম্ভব রুখে দেওয়া যায় তার জন্য অন্য কি পথ এক্সপ্লোর করা যায় না সেটাকে অনুসন্ধান করেছে, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি করেছে। না অফকোর্স সেটাই আমি বলছি যে সবসময় ভায়োলেন্সের জবাব ভায়োলেন্সে দেওয়া যায় না। আগে ছিল 25%, তারপরে 50, এখন নাকি বলা হচ্ছে সেটা 500% করা হবে। শুধু তাই না, এটা যেটা বলা হচ্ছিল সেটা হলো একটা প্রেশার সাইকোসিস বা প্রেশার ট্যাকটিক্স দিয়ে, যে একটা দেশের হেড অফ দ্য স্টেট এসে বলছেন স্যার মে আই কাম ইন, এই একটা ছোট দেখানো দেশকে যে তুমি আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না। আর আমেরিকান পলিসিটাই এরকম যে যতদিন ওদের স্বার্থ চলবে ততদিন ওদের কাছে থাকবে, যখন চলবে না ঠিক পাকিস্তানের মতন এই কোল্ড ওয়ার আর আফগানিস্তান যুদ্ধের পরে যেভাবে পাকিস্তানকে সাইডলাইন করে ইন্ডিয়া বিকামস দ্য মোর ক্লোজেস্ট নেবার অফ আমেরিকা ইন সাউথ এশিয়া, সেভাবে দাঁড়ানো। তো আমার এখানে দীপঙ্করদের কাছে প্রশ্ন, যে দীপঙ্করদের ডেফিনেটলি আমি আগেও যেটা বললাম যে ডিপ্লোমেসিতে একটা না উত্তর মানেও একটা খুব স্ট্রং উত্তর হতে পারে, এবং আমরা যেভাবে দেখলাম যে জয়শঙ্কর তিনি ভেনেজুয়েলা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বুঝিয়ে দিলেন ভারতের অবস্থাটাকে খুব খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, কিন্তু বিরোধীদের তরফ থেকে আমরা দেখছি যে সেটা যুদ্ধবিরতির নিয়ে ট্রাম্পের দাবি হোক বা অধুনা ভেনেজুয়েলা প্রসঙ্গ, বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের দেশ এক্সপেক্ট করে যে একটা স্ট্রং মেসেজ, একটা স্ট্রং কাউন্টার। সত্যি কি সেটা সম্ভব এই জিওপলিটিক্যাল সিনারিও? দেখুন, ইন্ডিয়ান ফরেন পলিসি আমি আগেই বলেছি, ইন্ডিয়ান ফরেন পলিসি যদি ভারত সরকার যদি দুর্বল হতো, যে কথাটা বলছে 2014 সালের পর থেকে সার্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করার জন্য আমেরিকা কতবার বলেছে, আজ অবধি স্বাক্ষর করেনি। ভারতকে বলেছে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, ভারত সরকার বলেছে আমার স্বাধীন পলিসিতে আমি রাশিয়া থেকে তেল কিনবো, আপনার কথা শুনবো না, তার জন্য ট্যারিফ 500% করার কথা বলছে। ট্রাম্প অনেক কিছুই বলতে পারে, ট্রাম্প বলেও পরে বলেন ভুল হয়েছে, এটাও তো ট্রাম্পের দেখেছি। তাহলে বলে ভুল বলার থেকে না বলে থাকাই ভালো। এবং দ্বিতীয় একটা কথা আপনি বলছেন না, এই যে নর্থ ইস্ট আমাদের যে আসিয়ান কান্ট্রির দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আগে যা ছিল তার থেকে অনেক মজবুত,
এবং আসিয়ান কান্ট্রির দেশগুলো তারা আমেরিকার থেকে ডিপেন্ডেবল না থেকে এখন ভারতের সাথে অনেক ডিপেন্ডেবল সম্পর্কের জায়গায় আছে। আর যে কথা যে ভারত যখন শুরু করেছে 2014 সালে মোদী সরকার শুরু করেছিল, তখন বিশ্বের 10ম অর্থনীতি, আজকের দিনে 4র্থ অর্থনীতি। আজকে 2 ট্রিলিয়ন ইকোনমি ভারতবর্ষের রিজার্ভে রয়েছে ডলারে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ফলে ভারতের বিদেশ নীতি ওই আমেরিকার প্রধানমন্ত্রী কি বলল তার জন্য ভারতের বিদেশ নীতিতে কিছু যায় আসে না। এস জয়শঙ্কর সেটা বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন সম্মেলনে গিয়ে, এবং আপনারাও দেখেছেন। আপনি যতটাই বলতে পারেন প্রতিবাদ করা মানে ওর মতন সকালবেলা একটা টুইট, বিকালে আর একটা ক্ষমা চেয়ে টুইট, তার থেকে যেটা আমরা করছি আমাদের বিদেশ মন্ত্রীরা, আমাদের বিদেশ পলিসিরা, আমাদের বিদেশ দপ্তর এবং প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, যেভাবে চলছেন, আমার মনে হয় সারা দেশের কল্যাণের সাথে। আর রাহুল গান্ধী কি বলছেন? রাহুল গান্ধী তো আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে বলেছিলেন, সেটাও কি আপনি স্বীকার করেন? খুব ইম্পর্টেন্ট। এবং আমি এখানে অর্ঘ্যর কাছে আসবো, যে অর্ঘ্য ডেফিনেটলি যেটা দীপঙ্কর দা বললেন খুব ভাইটাল, যে এই এক সেকেন্ড দীপঙ্কর দা, যে ভারতের ইকোনমি নিয়ে যে কটাক্ষ রাহুল গান্ধী বিদেশের মাটিতে বসে করে এসেছেন, রাহুল গান্ধী বা তোমার দলের কাছে কি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বক্তব্য বেশি বিশ্বাসযোগ্য মনে হয়? না না, দেখুন ভারতবর্ষের অর্থনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আর আজ 2014-র আগে কোন জায়গায় ছিল, জিডিপি কোন জায়গায় ছিল, সেটা বলতে গিয়ে উনি বলেছেন। উনি কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ে ওখানে বসে সমালোচনা করেননি। আর দ্বিতীয় কথা আমি বলি আপনাকে, যে আজকে এই রেসিপ্রোকাল এই ট্যাক্স, দেখুন আমি বলি, রেসিপ্রোকাল ট্যাক্স যার জন্য ভারতবর্ষকে রাশিয়া থেকে তেল আনতে গেলে পরে 25% দিতে হচ্ছে। তো নরেন্দ্র মোদীর কাছে এটাই তো আমরা আশা করব, যে ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প, উনি আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করেন। ডোনাল্ড ট্রাম্প এখানে এসে ভারতে এসে আপকি বার মোদী সরকার বলে, তো উনি একটা কড়া মেসেজ দেবেন, সেটাই তো আমরা জানতে চাইবো। না হলে তো ভিয়েতনাম থেকে ভেনেজুয়েলা, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, রাশিয়া, মিশর এবং সাম্প্রতিককালে ইসরায়েল। এই যে তানভীরও যে কথা বলছিল বা সম্বিত, এই যে বারবার এটা মনে রাখতে হবে যে ডিপ্লোমেসির একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু পাড়ার ঝগড়া না, যে পাড়ায় গিয়ে তুই যেটা বলছিস, তোকে আমি স্যার বলিনি, তুই কেন বলছিস যে আমি স্যার বলেছি তোকে, এটাও তো হতে পারে না। দেখুন তানভীর আর একটা কথাও খুব ভালো বলেছে, সেটা হচ্ছে যেটা দীপঙ্কর দা এড়িয়ে চলে গেল। আজকে বলুন তো, ভারতবর্ষের উপমহাদেশে কোনো বন্ধু দেশ বলে কিছু আছে আজকের দিনে দাঁড়িয়ে? ভারতবর্ষের কোনো বন্ধু দেশ আছে? যেটা আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর সময়, যেটা দেখেছি ডক্টর মনমোহন সিংয়ের সময়, রাজীব গান্ধীর সময়, নেহরুর সময়, কিন্তু আজকে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো, বন্ধু দেশগুলো কোথায়? বন্ধুহারা হয়ে গেছে ভারতবর্ষ। অর্ক খুব ভালো বলে, কিন্তু এক্ষেত্রে তার তো কিছু বলার নেই। আমরা এটাও দেখেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে আমেরিকায় 10 দিন হোটেলে থাকার পরে রেগান দেখা করেন। মিথ্যা কথা বললে আমাকে বলুন, তাহলে স্বাভাবিক কথা। এবার স্যার বলেনি, কে বলেছে? স্যার ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে ব্যবসায়ী মানুষ, নিজের ব্যবসার জন্য সমস্ত কিছু করতে পারে। ডোনাল্ড ট্রাম্প সকালে টুইট করে বিকেলে বলে ভুল হয়েছে কিনা ঘটনা? তাহলে নরেন্দ্র মোদি বন্ধু বলেনি? আরে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভাবুন আপনারা, ভারতবর্ষকে নিয়ে ছেড়ে দিন। আপনারা জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে নিয়ে ছেড়ে দিয়ে এখন আমেরিকার ট্রাম্পকে নিয়ে ভাবুন। দেখুন রাহুল গান্ধীকে পরবর্তীকালে আমেরিকান রাষ্ট্রপতি করা যায় কিনা। মোটামুটি ভারতবর্ষ থেকে নিয়ে গেছে। এবার রাশিয়া যেখানে যেখানে অয়েল ফিল্ড আছে, অয়েল ফিল্ডকে দখল করাটাই আমেরিকার মূল লক্ষ্য। আরে রাহুল গান্ধীর সাথে রাহুল গান্ধী 79 বার ফেল করেছে না পরীক্ষা দিয়ে। আরে এতদিন বাদে কেন্দ্রীয় সরকারের ঘুম ভেঙেছে, নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধী কি বলল? বিদেশে কখন চলে যায়, কখন বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, ইতালির পাবে বলতে বলুন, ইতালির পাবে পছন্দ, ভারতবর্ষের কথা বলে দেখা যায় না। দীপঙ্কর দা গোল কথা বলে লাভ হয় না। আরে গোল কিসের? শুনুন, 10ম অর্থনীতি, 4র্থ অর্থনীতি, পরিষ্কার ভারতবর্ষের ইতিহাস, বিশ্বের ইতিহাস জীবনে কোনোদিন ভেবেছিলেন? বিশ্বের ইতিহাস কোনোদিন বিদেশে অস্ত্র রপ্তানি করবে ভেবেছিলেন কংগ্রেস? শুনুন, কংগ্রেস কোনোদিন ভেবেছিল ভারত থেকে বিদেশে 56টা দেশ আমেরিকার চোখে এটাই আধুনিক ভারতবর্ষ। ভারতের প্রধানমন্ত্রীকে গেলে বদলে দিয়ে ভূগোল বদলে দিয়ে নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল বাংলাদেশ, আজকে তাকেও রক্ষা করতে পারেনি ভারতবর্ষ। কোনো বন্ধু দেশ নেই ভারতবর্ষে। শুনে রাখো, লজ্জা লাগা উচিত। আগামী 2 বছরের মধ্যে ভারত বিশ্বের বিজেপির লজ্জা লাগা উচিত। 1947 বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের অর্থনীতি জন্য আজকে ভারতীয় জনতা পার্টির মাটিতে মাথা নিচু হয়ে গেছে। বিদেশের মাটিতে মাথা নিচু হয়ে গেছে। আমি দুজনের কাছে আসবো, এক সেকেন্ড আমি দুজনের কাছে আসবো। দীপঙ্কর দা এক সেকেন্ড, দীপঙ্কর দা আসবো প্লিজ। আমি সম্বিতের কাছে যাই। সম্বিত,
সম্বিত, গত 4 বছরে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ধরনের কনফ্লিক্টস দেখতে পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এবং সর্বশেষ যেটা অত্যন্ত শকিং একটা ঘটনা, যেটা দেশের প্রেসিডেন্ট তাকে অপারেশন করে তার বেডরুম থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো আমেরিকায়। কোন পথে যাচ্ছে এবং রাষ্ট্রসংঘের ভূমিকাটাই বা কী থাকছে? আমরা তো কি কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স, মানে এই যে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল সিনারিও, তার তো নিজস্ব কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স যেগুলো ডেভেলপ করেছে বছরের পর বছর ধরে। সেখানে দাঁড়িয়ে আমাদের যে ভাবনা ছিল যে দুটো দেশের মধ্যে যদি কনফ্লিক্ট হয় বা দুটো দেশের মধ্যে যদি জাস্ট মতের মিল না হয়, সেক্ষেত্রে কোনো অ্যাব্রাপ্টলি কোনো ভয়ঙ্কর কোয়ার্সিভ অ্যাকশন নেওয়াটা অতটা সহজ না। অনেক কিছু ভাবনা চিন্তা ইত্যাদি করতে হতে পারে, অনেক আন্তর্জাতিক দুনিয়ার হস্তক্ষেপ, আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ থাকতে পারে, কিন্তু সমস্ত কিছু তো প্রায় রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি অপারেট করছেন। একদমই তাই। কারণ হচ্ছে যে এখন যে জিওপলিটিক্স এর দিকে আমরা যদি তাকাই, এখন দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে এখন কিন্তু আর কোনো বাইপোলার ওয়ার্ল্ড নেই, যে আগে যেটা ছিল যে একটা রাশিয়ান ব্লক একটা আমেরিকান ব্লক, সেইটা কিন্তু নেই, সেটা ভেঙে গেছে। 1 নম্বর, একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। আপনি দেখবেন যে ইউক্রেনের যিনি রাষ্ট্রপ্রধান তিনিও আমেরিকার সাথে গিয়ে মিটিং করছেন, পুতিনও আমেরিকার সাথে গিয়ে মিটিং করছেন। আবার চীনের সঙ্গে ভারতবর্ষের সীমান্ত নিয়ে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে সেখানে, তারপরেও প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে এত ঝগড়াঝাটি হচ্ছে, তবুও নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প আসার পরে, এবারে ক্ষমতায় আসার পরে প্রথমেই গিয়ে দেখা করেছেন, তার সঙ্গে গেছেন। তো এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড বা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে বাইপোলার ওয়ার্ল্ড থেকে, সেইখানে কিন্তু ভারতবর্ষ যেটা চাইছে সেটা হচ্ছে নিজেদের যে নিজেদের যে ক্ষমতার যেটুকুনি রয়েছে সেইটুকুন যাতে ইন্ট্যাক্ট থাকে সেইটা করতে, সেটা হচ্ছে 1 নম্বর। এবং প্রতিটি দেশই কিন্তু সেইটাই দেখছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কেউ কিছু বলছে না বা সেভাবে প্রতিবাদ করছে না, বা ভেনেজুয়েলার পাশে আমরা দেখিনি তাদের যে পুরনো এলাই বা এখন মাদুরোর যে এলাইরা ছিল, তারাও যে খুব স্ট্রংলি গিয়ে দাঁড়িয়েছে তাও নয়। চায়নাও খুব একটা স্ট্রংলি কিছু করেনি, রাশিয়া খুব স্ট্রংলি কিছু করেনি। তার কারণ হচ্ছে যে এখনকার যে কূটনীতি চলছে সেটা খুব একটা আদর্শের ভিত্তিতে চলছে বলে তো আমরা দেখতে পাচ্ছি না। সেটা সম্পূর্ণই ইকোনমিক এবং নিজেদের আধিপত্য কতটা থাকছে সেই এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু পুরো জিওপলিটিক্সটা চলছে, এবং যার জন্যই এত ভেঙে গেছে, এত মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। এবং ভারত দেখছে যে আমি ঠিক আছে, আমি ব্রিক্সে আমার একটা ক্ষমতা রয়েছে কিনা সেটা আমি দেখি, চায়নাকে আমি রেজিস্ট করতে পারছি কিনা, কতক্ষণ পারছি সেটা আমি দেখি, আমি কোয়াডে আমার কি সে আছে সেটা আমি দেখি। কাজে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এই ধরনের কূটনীতি চলতে থাকবে। এবং যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের দেখতে হবে আরো কিছুদিন, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরপরে কি করেন। কারণ এই যে আক্রমণ করা দেশগুলোতে সেটা কিন্তু নতুন ভাবে ঘটছে, সেইটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে বলে আমার মনে হচ্ছে। এবং সেখানে অন্যান্য দেশের ভূমিকা কি হবে সেটাও খুব ইন্টারেস্টিং হবে। আমার তানভীর কাছে এখানের প্রশ্ন, সম্বিত যেটা একদম খুব নির্দিষ্টভাবে বলো, খুব ইন্টারেস্টিং, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন দেশের যে বিদেশ নীতি, সেটা কতটা তাদের বিদেশ নীতির যে ফর্মুলা রয়েছে, তার যে আদর্শ রয়েছে, তার যে এথিক্স রয়েছে, তার যে একদম বেসিক প্রেমাইজ রয়েছে, সেটা দ্বারা ড্রিভেন, আর কতটা হচ্ছে একদম অর্থনৈতিক ইন্টারেস্ট দ্বারা ড্রিভেন। এই অর্থনৈতিক ইন্টারেস্টটা সেটা অনেক সময় ওভার পাওয়ার করে দিচ্ছে তার যে বিদেশ নীতির বেসিক প্রেমাইজটাকে। বিদেশ নীতিতে না শুধু ইন্টারেস্টেই কাজ করে, সেটা অর্থনৈতিক হোক মিলিটারি হোক, দ্যাট ইজ দ্য প্রাইমারি অ্যান্ড সোল কনসার্ন। আমার প্রবলেমটা হলো যেখানে সম্বিতদা শেষ করলো, সম্বিতদা বললো যে আমরা ইউনিপোলার ওয়ার্ল্ড বা বাইপোলার ওয়ার্ল্ডে নেই, আমরা যেই এখন ওয়ার্ল্ড অর্ডার সেটা একটা অলিগোপোলার ওয়ার্ল্ড অর্ডার, প্রচুর দেশ ছোটো ছোটো মাশরুমিং হচ্ছে। আমার প্রবলেমটা হলো এই সমস্ত অলিগোপোলার একটা ওয়ার্ল্ড অর্ডারে যখন একটা অটোক্র্যাট, একটা মেগালোম্যানিয়াক, একজন উন্মাদ হঠাৎ করে এসে ঠিক করে, উন্মাদ শব্দটা আমি একটু আপত্তি করব, কারণ মেন্টাল হেলথ নিয়ে নতুন রকম ভাবে আলোচনা হচ্ছে, কাজে আমরা যেন সেটা সম্পর্কে যথেষ্ট সেন্সিবল থাকি। আই হোপ মেগালোম্যানিয়াক ইজ পলিটিক্যালি কারেক্ট। মেগালোম্যানিয়াক, একজন মেগালোম্যানিয়াক লিডার যখন এসে সিদ্ধান্ত নিচ্ছে যে যা করবে যেটাও ঠিক করবে, সেখানে প্রবলেমটা আমার হলো অন্যরা যখন চুপ করে থাকছে। কারণ সেটা আমার মনে করে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন একটা জার্মান প্যাস্টার একটা লিখেছিলেন যে ফার্স্ট দে কেম ফর মি, ফার্স্ট দে কেম ফর মি,
I did not, first they came for the communists, then for the trade unionists, then for the Jews. I did not responded কারণ আমি তাদের মধ্যে পড়তাম না. Finally they came for me, আর যখন আমার জন্য আসলো there was no one to stand for me. আমরা কি সেই দিকেই ওয়েট অ্যান্ড ওয়াচ ডিপ্লোমেসিতেই থাকবো, সেই দিকেই ভার্চুয়াল টুইটার ডিপ্লোমেসিতেই থাকবো যে ঠিক আছে দেখা যাক কতদিনে কি হচ্ছে, ওই মানে এই ধরনের লিডার কতদিনে শান্ত হবে, তাকে কিভাবে ইয়ে করা যায় না, আমাদের নিজেদের একটা ইন্ডিজিনিয়াস স্ট্র্যাটেজিক্যালি অটোনমাস একটা কোনো ব্যাকিং, যে নন ওয়েস্টার্ন একটা কোনো ব্লক বা সে থাকা দরকার। কারণ এভাবে তো মানা যায় না একটা সভ্য সিভিলাইজ দেশে, মানে ওয়ার্ল্ড অর্ডারে। এটাই কারণ, যেহেতু আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লিগ থেকে শুরু করে ইউএন আসা অবধি, দ্যাট দ্য মেইন রিজন ওয়াজ আমরা একটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড অর্ডারে, এই ধরনের সিভিলাইজড অর্ডারে এইগুলো মেনে নিতে পারবো না বলেই এইগুলো আমরা অর্গানাইজেশনস, এত মাল্টিল্যাটারাল সামিট ফোরাম তৈরি করেছি। আর সেখানে দাঁড়িয়ে যদি কোনো একজন ক্ষমতাবান নিজেকে মনে করে যে আমি হীরক রাজার দেশে যা ইচ্ছে তাই করবে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে, গ্রহ নক্ষত্র তো রাজনের হাতে, আমি যা ইচ্ছে তাই করব, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই সমস্ত ছোট ছোট দেশগুলো যদি না গর্জে ওঠে বা তারা যদি অ্যাসার্টিভলি না করে, আমরা কিন্তু কোনো উদয়ন পরিস্থিতি পাবো না। দীপঙ্কর কাছে আমার এখানে প্রশ্ন, যে দীপঙ্কর দা, আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে সময় হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এবং সত্যি ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সখ্যের বার্তা দিয়েছেন, সেই অপটিক্সটা, সেটা অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং অপটিক্স ছিল। বাট এই 2.0-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি পুনরায় দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর যে এক্সপেকটেশনটা আপনাদের তরফ থেকে ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু বড়সড় একটা ধাক্কা গত প্রায় এই যে দীর্ঘ সময়টাতে এই 1 বছরেরও বেশি সময়টাতে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাক্টিভিটি, সেটা একটা বড় ধাক্কা। দেখুন আপনি এটা তো স্বাভাবিক কথা যে বাইপোলার ইকোনমিতে, বাইপোলার ওয়ার্ল্ডে আমেরিকা যেটা করছে সেটা সভ্য সমাজের কাছে যথেষ্ট প্রশ্নটা থাকবেই। কিন্তু আমার একটা কথা একটু আগে যে বলছি মোদি স্যারেন্ডার করেছে, এই যেটা এই কথাটা বলে আপনি 11 বছরের মধ্যে, এই 11 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কালে 29টা দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব, কাতার, কুয়েত, 29টা দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আজ অবধি 29টা প্রধানমন্ত্রী, 50 বছর শাসন করেছে কংগ্রেসের কোনো প্রধানমন্ত্রী একটা দেশের পায়নি। তাহলে মোদির যে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে, মোদিজির যে সারা বিশ্বের একজন বিশ্ব নেতা, এটাকে অস্বীকার করানোর কারণ নেই। শুনুন, বিদেশ নীতিতে আমেরিকার রাষ্ট্রপতি কি বলেছেন আজ এক কথা বলে, তার তো বিশ্বাসযোগ্যতা নেই, বিশ্বের কাছে প্রশ্ন আছে, কিন্তু মোদিজির বিশ্বাসযোগ্যতা নিতে উত্তর নেব। বাস্তব কথা। দীপঙ্কর দাদের কিছু বলার নেই বলে বারবার একটাই কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্প টুইট করে, টুইট ডিলিট করে পরের দিন। আপনার বেলায় বলিনি, আমি কিন্তু এখন চুপ ছিলাম। 29টা দেশের সর্বোচ্চ সম্মান পায় যে দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের মাথা উঁচু হয় কি হয় না বলুন আপনি? হয় কি বলুন? দীপঙ্কর দা বলতে দিন। হ্যাঁ সেটা বলুন। দেখুন দীপঙ্কর দারা যে কথাটা বলছে, টুইট করে, টুইট ডিলিট করে, কিন্তু আজকে রাহুল গান্ধী শুধু বলছেন না যে নরেন্দ্র সারেন্ডার, আমি বলি রাজ্যসভার প্রাক্তন এমপি সুব্রমণিয়াম স্বামী, তিনি বলেছেন মোদিজি চীন এবং আমেরিকার বিরুদ্ধে কোনোদিন কিচ্ছু বলতে পারবেন না। সে বিষয়ে কিছু উত্তর আছে বিজেপির কাছে? বলতে পারবে না, কারণ যিনি সব থেকে বেশি কংগ্রেসের বিরোধিতা করেছিলেন একটা টাইমে, সেই রাজ্যসভার প্রাক্তন এমপি সুব্রমণিয়াম স্বামী, তিনি বলেছেন যে মোদিজির পক্ষে চীন এবং আমেরিকার বিরুদ্ধে কিছু বলার নেই। এই বিষয়ে দেশের অর্থনীতি, যারা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে শাসন করেছে, ভারতবর্ষের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভারতবর্ষের বিদেশ নীতি, অর্থনীতি, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করেছে, কংগ্রেসকে চ্যালেঞ্জ করার 10 নম্বর থেকে ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। আজকে তাই নরেন্দ্র মোদী সারেন্ডার করে গেছেন। ভারতবর্ষে হয় যেটা বলে সবকটা ভারতে এগিয়ে আছে, তুমি গর্ববোধ করো, এখন ভাই বলতে পারছো না, তুমি গর্ববোধ করো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে দিতে হবে। সিলেক্টিভ কোট করা, সিলেক্টিভ একজনের অবস্থানকে সিলেক্টিভলি সেটাকে তুলে ধরা, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। যদি সুব্রমণিয়াম স্বামী যেটা বলছেন সেটাই আলটিমেট ট্রুথ মনে হয়, তাহলে সুব্রমণিয়াম স্বামী গান্ধী পরিবারকে নিয়ে যা যা বলেছেন সেগুলোকে ধরতে হবে। আইদার দুটোকেই মেনে নিতে হবে। সুব্রমণিয়াম স্বামী যা যা বলেন আমি বলছি উনি গান্ধী পরিবারের বিরুদ্ধে বলেছেন, কিন্তু উনি খুব প্রিয় ছিলেন বিজেপির।
উনি কিন্তু খুব নরেন্দ্র মোদীর প্রিয় ব্যক্তি, তিনি ওখান থেকে ঘর করেছেন, তিনি থেকেছেন, তিনি ভেতর থেকে সবটা দেখেছেন। তাকে রাজ্যসভার এমপি কারা করেছিল? বিজেপি সংক্ষেপে করেছিল, দীপঙ্কর দামকে শেষ করতে হবে। বিজেপি আমি করেছিল। 30 সেকেন্ডে। আজকে সেইখান থেকে বেরিয়েছে উনি এই কথা বলছেন। এবার একদম 30 সেকেন্ডে সুব্রমণিয়াম স্বামীকে যদি কংগ্রেস নিয়ে থাকতে হয়, তাহলে আমি যে কথাটা বললাম, আগামী কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির রাজ্যসভার সাংসদ কারা করেছিল? সভাপতি হবে সুব্রমণিয়াম স্বামীকে রাজ্যসভার সাংসদ কারা করেছিল? কংগ্রেস তো করেনি, আপনারা করেছিলেন, আপনারা করেছিলেন। খুব সংক্ষেপে 30 সেকেন্ড হবে, শেষ করতে হবে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি হবে, তাহলেই কংগ্রেসে মনে হয় হাল ফিরতে পারে। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম কংগ্রেস শেষ। সত্যি আমরা জানি না যে ডোনাল্ড ট্রাম্প কোন পথে এগোচ্ছেন। গোটা বিশ্বের যে জিওপলিটিক্যাল পরিস্থিতি সেটা কোন দিকে এগোচ্ছে সেটা একটা উদ্বেগের বিষয়। এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।